গত পর্বে নওগড়ে কুমার বীরেন্দ্র সিংয়ের বিশ্বস্ত আয়ার গোপনে প্রবেশ করেছিল বিজয়গড়ের রাজপ্রাসাদে। অন্যদিকে চপলা সন্দেহবশত অনুসরণ করছিল ক্রুর সিংকে। অন্ধকারে লুকিয়ে সে শুনে ফেলেছিল এক বিপজ্জনক ষড়যন্ত্রের আভাস, কিন্তু সেখান থেকে সরে যাওয়ার আগেই তার উপস্থিতি টের পেয়ে যায় ক্রুর সিং। খোলা তরবারি হাতে সে এগিয়ে আসতে থাকে চপলার দিকে। ঠিক তখনই অন্ধকার থেকে আবির্ভূত হয় এক অজ্ঞাত ব্যক্তি। সে চপলার মুখ চেপে ধরে তাকে আড়ালে সরিয়ে নেয়, কিন্তু ক্রুর সিং তাদের থেকে তখন মাত্র কয়েক পা দূরে। সেই ভয়ঙ্কর মুহূর্ত থেকেই শুরু হচ্ছে আজকের পর্ব। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন রহস্যভেদী, দেবকীনন্দন খত্রীর অমর কাহিনী চন্দ্রকান্তার বাংলা ধারাবাহিক উপস্থাপনার আজ তৃতীয় পর্ব। আগের দুটি পর্ব এখনো না শুনে থাকলে এই পর্ব শোনার আগে সেগুলি শুনে নেবেন, তাহলে চরিত্র এবং ঘটনা প্রবাহ বুঝতে আরও সুবিধে হবে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেল রহস্যভেদীতে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সমস্ত পর্ব নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। শুরু হচ্ছে চন্দ্রকান্তা তৃতীয় পর্ব। তরোয়ালের হাতল শক্ত করে ধরেছিলেন ক্রুর সিং। চপলার মুখ তখন অপরিচিত ব্যক্তির হাতে চাপা। দুজনেই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে। আর এক মুহূর্ত, মাত্র এক মুহূর্তের ব্যবধান। ক্রুর সিং ধীরে ধীরে এগিয়ে এলেন। তার চোখে সন্দেহ, ঠোঁটে অদ্ভুত এক হাসি। আর ঠিক তখনই মহাশয় ক্রুর সিং, মহারাজ এক্ষুনি আপনাকে সভাঘরে ডেকেছেন। সীমান্ত থেকে জরুরি সংবাদ এসেছে। ক্রুর সিং বিরক্ত হয়ে ফিরে তাকালেন। এখন? আগে হ্যাঁ, বললেন এক্ষুনি ডেকে আনতে। এক মুহূর্তের জন্য তিনি আবার ফিরে তাকালেন সেই অন্ধকার জায়গাটির দিকে, যেন মনে মনে হিসেব কষছেন। শেষ পর্যন্ত তিনি তলোয়ারটি খাপে ঢুকিয়ে ধীরে ধীরে বললেন, যেই এখানে লুকিয়ে থাকো, মনে রেখো, ভাগ্য বারবার কাউকে সাহায্য করে না। আর কিছুক্ষণ অপেক্ষা করল চপলা। দালান একেবারে নিস্তব্ধ হয়ে গেলে সে ধীরে ধীরে অপরিচিত ব্যক্তির হাত সরিয়ে দিল নিজের মুখের ওপর থেকে। চোখে চোখ পড়তেই সে ফিসফিস করে বলল, চলুন, এখানে আর এক মুহূর্ত থাকাও নিরাপদ নয়। লোকটি কোনো প্রশ্ন করল না, শুধু মাথা নেড়ে চপলার পিছু নিল। বিজয়গড়ের প্রাসাদ ছিল এক গোলক ধাঁধা। রাজপরিবার ছাড়া তার সমস্ত পথঘাট খুব কম মানুষই চিনত। চপলা ছোটবেলা থেকে এই প্রাসাদে মানুষ। কোন দালানে কখন প্রহরা কম থাকে, কোন সিঁড়ি দিয়ে গেলে রাজরানীদের মহল এড়িয়ে যাওয়া যায়, কোন পুরনো অংশ বহু বছর ধরে ব্যবহৃত হয় না, সবই তার নখদর্পণে। একবার একটি মোড় ঘুরতেই সামনে দেখা গেল দুই প্রহরী। চপলা একটুও বিচলিত হল না। সে স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে লাগলো। দুই প্রহরী সম্মান জানিয়ে মাথা নত করল। চপলা মৃদু হেসে মাথা নাড়ল। কেউ তার পাশ দিয়ে হাঁটা অপরিচিত ব্যক্তির দিকে বিশেষ নজর দিল না। লোকটি মাথা সামান্য নিচু করে এমনভাবে চলছিল যেন সে প্রাসাদেরই একজন সাধারণ কর্মচারী। আর কয়েকটি দালান পার হয়ে তারা পৌঁছল প্রাসাদের এক প্রাচীন অংশে। এখানে বহুদিন কেউ আসে না। একটা ভারী কাঠের দরজা ঠেলে চপলা ভেতরে ঢুকল। ঘরটি ধুলোয় ঢাকা, দেয়ালের রং উঠে গেছে। এক কোণে পুরনো আসবাবপত্র স্তূপ করে রাখা। চপলা দরজাটি ভেতর থেকে বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। অনেকক্ষণ পরে যেন প্রথমবার স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেল সে। তারপর সে ধীরে ধীরে অপরিচিত ব্যক্তির দিকে ঘুরে দাঁড়ালো। কয়েক মুহূর্ত দুজনের কেউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত চপলাই নীরবতা ভাঙল। এবার বলুন, আপনি কে?
লোকটি কিছুক্ষণ চপলার দিকে তাকিয়ে রইল, তারপর পাল্টা প্রশ্ন করল, আপনি কি রাজকুমারী চন্দ্রকান্তার সবচেয়ে বিশ্বাসভাজন? প্রশ্নটা শুনে চপলার ভুরু কুঁচকে গেল। তার উত্তর আপনার কেন দরকার? লোকটি শান্ত গলায় বলল, কারণ আমি যা বলতে এসেছি তা অন্য কাউকে বলা চলবে না। চপলা দৃঢ় স্বরে বলল। আমি কাউকে বিশ্বাস করার আগে তার পরিচয় জানতে চাই। লোকটির ঠোঁটে ক্ষীণ হাসি ফুটে উঠল। তারপর সে ধীরে ধীরে মাথার পাগড়ির কাপড় একটু সরালো। মুখটা স্পষ্ট দেখা গেল। সে শান্ত গলায় বলল, আমার নাম তেজ সিং। চপলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই নাম সে বহুবার শুনেছে। নওগড়ের সর্বশ্রেষ্ঠ আইয়ার, যার বুদ্ধির কাছে বহু রাজ্যের গুপ্তচর পরাজিত হয়েছে, যে নাকি শত প্রহরার মধ্যে দিয়েও কারো অগোচরে ঢুকে আবার বেরিয়ে যেতে পারে। কিন্তু সে এখানে বিজয়গড়ের অন্তঃপুরে? চপলা নিজের বিস্ময় লুকিয়ে শান্ত গলায় বলল, আপনি নওগড়ের লোক, আমি বিজয়গড়ের রাজকুমারী সেবিকা। আপনাকে সাহায্য করার কারণ আমি এখনো দেখছি না। তেজ সিং একটুও বিচলিত হলেন না। তিনি ধীরে ধীরে উত্তর দিলেন, আপনার এই উত্তরই আমি আশা করেছিলাম। যে নিজের রাজ্যের প্রতি বিশ্বস্ত নয় তাকে আমি কখনো বিশ্বাস করি না। চপলা কিছু বলল না। তেজ সিং আবার বললেন, আমি শত্রু হয়ে আসিনি, আমি এসেছি একজন মানুষকে বিপদের হাত থেকে বাঁচাতে। চপলা এবারে প্রথমবারের মতো মন দিয়ে তার দিকে তাকালো। লোকটার চোখে আতঙ্ক নেই, অহংকারও নেই, বরং অদ্ভুত এক আত্মবিশ্বাস। সে ধীরে ধীরে বলল, আপনার কথা যদি সত্যি হয় তাহলে সব কথা খুলে বলুন। তেজ সিং মাথা নাড়ালেন। সব কথা এখনই বলা যাবে না, কারণ আমিও এখনো সবটা জানি না। কিন্তু একটা বিষয়ে আমি নিশ্চিত। তিনি কয়েক মুহূর্ত থেমে চপলার চোখের দিকে তাকালেন। রাজকুমারী চন্দ্রকান্তাকে কেন্দ্র করে এমন এক ষড়যন্ত্র শুরু হয়েছে যা সফল হলে দুই রাজ্যের ভবিষ্যৎই বদলে যাবে। চপলার মুখের ভাব গম্ভীর হয়ে উঠল। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, আপনি কি ক্রুর সিং এর কথা বলছেন? তেজ সিং সরাসরি উত্তর দিলেন না, শুধু বললেন, আমার সন্দেহ ভুলও হতে পারে, কিন্তু যদি ঠিক হয়। তাহলে তো আমাদের হাতে সময় খুব কম। কিছুক্ষণ নীরবতা নেমে এলো ঘরের মধ্যে। চপলা তেজ সিং এর দিকে তাকিয়ে রইল। সে বুঝতে চেষ্টা করছে এই মানুষটিকে কি বিশ্বাস করা যায়। অবশেষে সে বলল, আপনি বলছেন রাজকুমারী বিপদে আছেন, কিন্তু তার প্রমাণ? তেজ সিং মৃদু হেসে বললেন, আইয়ারের কাজ প্রমাণ সংগ্রহ করা, প্রমাণ দেখিয়ে বেড়ানো নয়। তবে আপনি যদি আমার জায়গায় থাকতেন, আজ রাতের ঘটনাগুলো কি কেবল কাকতালীয় বলে মনে হতো? চপলা বিস্মিত। আপনি আপনি কি তার পরিকল্পনা জানেন? তেজ সিং ধীরে ধীরে মাথা নাড়ালেন। সম্পূর্ণ নয়, কিন্তু এতটুকু জানি সে একা কাজ করছে না, আর তার লক্ষ্য কেবল রাজকুমারী নন। তাহলে তার লক্ষ্য দুই রাজ্যের মধ্যে এমন আগুন লাগানো যা বহু বছরেও নেভানো সম্ভব হবে না। চপলা গভীর চিন্তায় ডুবে গেল। কয়েক মুহূর্ত পরে সে বলল, যদি আপনার কথা সত্যি হয় তাহলে আপনি সরাসরি মহারাজকে সব বলছেন না কেন? তেজ সিং শান্ত গলায় উত্তর দিলেন, কারণ আমার পরিচয় শুনেই আমাকে বন্দি করা হবে। আমি শত্রু রাজ্যের আইয়ার, আমার কথা কেউ কেন বিশ্বাস করবে? চপলা বুঝল কথাটা অমূলক নয়। সে আবার জিজ্ঞাসা করল, তাহলে আপনি চান আমি আপনাকে বিশ্বাস করি? তেজ সিং একটু হেসে বললেন, না, চপলা অবাক হয়ে তাকালো। আমি চাই আপনি নিজের চোখে সত্যিটা দেখুন।
এই উত্তর শুনে চপলার মুখে প্রথমবারের মতো একটুখানি শ্রদ্ধার ছাপ ফুটে উঠল। সে বুঝতে পারল লোকটা তাকে আদেশ করছে না, বরং সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার হাতেই ছেড়ে দিচ্ছে। সেই সময় প্রাসাদের রাজকুমারীর মহলে এক পরিচারিকা এসে বিনীতভাবে মাথা নত করল। রাজকুমারী, বাড়ি একজন দূত এসেছেন। তিনি আপনার জন্য একটি পত্র এনেছেন। চন্দ্রকান্তা বই থেকে মুখ তুলে তাকালেন। আমার জন্য? আজ্ঞে, তিনি বলেছেন পত্রটি অত্যন্ত গোপনীয়। চন্দ্রকান্তা সামান্য বিস্মিত হলেন। তাকে ভেতরে পাঠাও। কিছুক্ষণ পরে এক দূত ঘরে প্রবেশ করল। মাথা নত করে দুই হাতে একটা শিলমোহর লাগানো পত্র এগিয়ে দিল। চন্দ্রকান্তার চোখে এক মুহূর্তের জন্য আলো জ্বলে উঠল। তিনি পত্রটি হাতে নিলেন। দূত প্রণাম করে ধীরে ধীরে সরে গেল। চন্দ্রকান্তা কিছুক্ষণ শিলমোহরের দিকে তাকিয়ে রইলেন। শিলটা যেন বীরেন্দ্র সিংহের রাজমোহর। তার হৃৎস্পন্দন একটু দ্রুত হয়ে উঠল। তিনি এখনো পত্রটি খুললেন না। নিঃশব্দে সেটি নিজের পাশে রেখে জানলার বাইরে তাকিয়ে রইলেন। এদিকে চপলা ধীরে ধীরে বলল, আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু তার একটা শর্ত আছে। বলুন, কি শর্ত? রাজকুমারীর কোনো ক্ষতি হলে আমি কিন্তু আপনাকে কখনো ক্ষমা করব না। তেজ সিং মৃদু হাসলেন। আপনার এই শর্ত আমি মেনে নিলাম, কারণ আমারও একটাই উদ্দেশ্য, তাকে নিরাপদ রাখা। চপলা প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বলল, তাহলে আজ থেকেই আমরা একসঙ্গে কাজ করব। তবে খুব সাবধানে। এই প্রাসাদের প্রতিটি দেয়ালের কান আছে। তেজ সিং মাথা নাড়লেন। এবং যারা নিজেদের সবচেয়ে নিরাপদ ভাবে, অনেক সময় তারাই সবচেয়ে বড় বিপদের মধ্যে থাকে। চপলা কিছু বলল না, কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন করছে, ক্রুর সিং আসলে কি করতে চলেছে? ঘরের ভেতরে আবার নীরবতা নেমে এলো। চপলা ধীরে ধীরে জানলার ফাঁক দিয়ে বাইরে তাকালো। চারিদিক শান্ত। অন্তত এই মুহূর্তে কেউ তাদের খুঁজে বেড়াচ্ছে না বলে মনে হচ্ছে। সে ফিরে তেজ সিং এর সামনে এসে দাঁড়ালো। এখন বলুন তো, আপনি বিজয়গড়ে ঢুকলেন কি করে? প্রাসাদের বাইরে থেকে এখানে পৌঁছানো তো প্রায় অসম্ভব। তেজ সিং হালকা হেসে বললেন, অসম্ভব বলেই তো আয়ারদের অস্তিত্ব। চপলার মুখেও এক চিলতে হাসি ফুটল। আপনারা কি সত্যি মানুষের চোখে ধুলো দিতে পারেন? না, শান্তভাবে উত্তর দিলেন তেজ সিং। মানুষ নিজের চোখে নিজেই ধুলো দেয়, আমরা শুধু সেই সুযোগটা কাজে লাগাই। চপলা মুগ্ধ হয়ে শুনছিল। তেজ সিং আবার বললেন, আমি আজ প্রাসাদে কোনো গোপন সুড়ঙ্গ দিয়ে ঢুকিনি, সবার সামনে দিয়েই ঢুকেছি। চপলা অবাক হয়ে উঠল। সামনে দিয়ে? হ্যাঁ। কেউ চিনল না? না, যে নিজের চোখে যা দেখতে চায় সে তাই দেখে। একজন সাধারণ শ্রমিককে কেউ মনে রাখে না, একজন জলবাহককে কেউ লক্ষ্য করে না। আমি আজ তাদেরই একজন ছিলাম। চপলা ধীরে ধীরে মাথা নাড়ল। এবার সে বুঝতে পারল আইয়ারদের নিয়ে যে গল্পগুলো সে এতদিন শুনে এসেছে সেগুলো নিছক অতিরঞ্জন নয়। কিছুক্ষণ পরে চপলা গম্ভীর হয়ে বলল, আপনি কি রাজকুমার বীরেন্দ্র সিংহের কাছ থেকে এসেছেন? হ্যাঁ। তিনি ভালো আছেন তো? তেজ সিং এর মুখে ক্ষীণ হাসি ফুটল। রাজকুমার সুস্থ আছেন, কিন্তু তিনি বড় অস্থির। অস্থির? তিনি জানেন রাজকুমারী চন্দ্রকান্তাকে ঘিরে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কোথায়, কখন, কিভাবে তা আমরা এখনো জানতে পারিনি। চপলা গভীর নিঃশ্বাস ফেলল। রাজকুমারীও অনেক দিন ধরে অস্বাভাবিক আচরণ করছেন। বাইরে থেকে কেউ বুঝতে পারবে না, কিন্তু আমি বুঝতে পারি।
কেন? তিনি প্রায়ই একা হয়ে যান, জানলার পাশে দাঁড়িয়ে থাকেন, যেন কারা অপেক্ষা করছেন। তেজ সিং কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মৃদু স্বরে বললেন, অপেক্ষা কখনো কখনো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। চপলা মাথা তুলে তাকালো। আপনি কি বলতে চাইছেন? আমি শুধু এইটুকুই বলছি যে মানুষ কারো জন্য অপেক্ষা করে থাকলে তাকে প্রতারণা করাও কিন্তু খুব সহজ হয়ে যায়। এই কথাটা শুনে চপলার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। সে হঠাৎ ক্রুর সিং এর অদ্ভুত আচরণের কথা মনে করল। ক্রুর সিং রাজকুমারীকে নিয়ে কিছু একটা কথা বলছিলেন না? কি ছিল কথাটা? চপলা কিন্তু ভালো করে শুনতে পায়নি, শুধু চন্দ্রকান্তার নামটা সে শুনেছিল। ঠিক সেই সময় চন্দ্রকান্তা নিজের কক্ষে একা বসে আছেন, তার সামনে রাখা সেই শিলমোহর লাগানো পত্র। কতক্ষণ ধরে তিনি শুধু সেটার দিকেই তাকিয়ে আছেন। অবশেষে তিনি ধীরে ধীরে সেটা হাতে তুলে নিলেন। তার আঙুল ছুঁয়ে গেল শিলমোহর। চোখে ভেসে উঠল বীরেন্দ্র সিং এর মুখ। মৃদু হাসলেন তিনি। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দরজার বাইরে থেকে একজন দাসী বলল, রাজকুমারী, রাতের আহারে সময় হয়ে গেছে। চন্দ্রকান্তা পত্রটি আবার ভাঁজ করে পাশে রেখে বললেন, আমি আসছি। এদিকে চপলা বলল, আপনি আজ রাতটা এই ঘরেই থাকুন, এখানে কেউ আসে না, আমি সুযোগ পেলেই আবার আসবো। তেজ সিং মাথা নাড়ালেন। আর আপনি? আমি যদি দীর্ঘক্ষণ না ফিরি তাহলে সন্দেহ হবে। তেজ সিং দরজার দিকে এগিয়ে গেলেন, তারপর হঠাৎ থেমে বললেন, চপলা দেবী, আজ্ঞে? আজ থেকে কাউকে সহজে বিশ্বাস করবেন না, এমনকি যাদের আপনি বহু বছর ধরে চেনেন তাদেরও না। চপলা বিস্মিত হয়ে তাকিয়ে রইল। তেজ সিং আর কিছুই বললেন না। চপলা দরজা খুলে নিঃশব্দে বাইরে বেরিয়ে গেল। চপলা নিজের কক্ষে ফিরে এসেছে। দরজা বন্ধ করে অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। আজ রাতের প্রতিটা ঘটনা যেন তার চোখের সামনে আবার ভেসে উঠছে। নওগড়ের আয়ার, তেজ সিং, ক্রুর সিং এর অস্বাভাবিক তৎপরতা, আর সেই কথাগুলো। রাজকুমারী চন্দ্রকান্তাকে ঘিরে কিছু একটা ঘটতে চলেছে। রাজকুমারী চন্দ্রকান্তাকে ঘিরে কিছু একটা ঘটতে চলেছে। চপলা ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে গেল। আজ থেকে সে রাজকুমারীকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করবে না। এদিকে রাজকুমারী চন্দ্রকান্তার কক্ষে চারিদিকে নিস্তব্ধতা। রাত অনেক হয়েছে, পরিচারিকারা সবাই চলে গেছে। ঘরের মাঝখানে একা বসে আছেন রাজকুমারী চন্দ্রকান্তা। তার সামনে রাখা সেই পত্র। অনেকক্ষণ ধরে তিনি শুধু তাকিয়েই রইলেন, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে সেটি তুলে নিলেন। মোমের শিলটি ভাঙলেন। তিনি পড়তে শুরু করলেন। প্রথম কয়েকটি পংক্তি পড়ে তার মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। সেই হাসি কিন্তু বেশিক্ষণ স্থায়ী হল না। চোখের দৃষ্টি বদলে গেল, ভ্রু কুঁচকে গেল। তিনি আবার শুরু থেকে পড়লেন, একবার, তারপর আরেকবার, যেন প্রতিটি শব্দের ভেতরে লুকিয়ে থাকা অর্থ খুঁজে বের করার চেষ্টা করছেন। অবশেষে তিনি পত্রটি ভাঁজ করলেন। অনেকক্ষণ কোনো কথা বললেন না। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে জানলার কাছে গেলেন। বাইরে চাঁদের আলোয় ভেসে যাচ্ছে বিজয়গড়। প্রাসাদের প্রাচীর, উদ্যান, দূরের পাহারা সবই যেন আগের মতোই শান্ত, কিন্তু তার মনে আর কোনো শান্তি নেই। পত্রে লেখা কথাগুলো বারবার ফিরে আসছে। তিনি জানেন, যদি এটা সত্যিই বীরেন্দ্র সিংয়ের লেখা হয় তাহলে দেরি করার সুযোগ নেই। আবার
যদি এটা কোনো প্রতারণা হয় তাহলেও তো সত্যিটা জানা দরকার। কয়েক মুহূর্ত তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে ধীরে পত্রটি নিজের আঁচলের ভাঁজে গুজে রাখলেন। মুখে তার অদ্ভুত এক দৃঢ়তা ফুটে উঠল। অত্যন্ত নিচু স্বরে নিজের সঙ্গে কথা বলার মতো করে তিনি বললেন, আমাকে আমাকে যেতেই হবে। রাজকুমারী চন্দ্রকান্তা কোথায় যেতে চলেছেন? পত্রটি কি সত্যি রাজকুমার বীরেন্দ্র সিংয়ের লেখা, নাকি তাঁর জন্য অপেক্ষা করছে এক সুপরিকল্পিত ফাঁদ? অন্যদিকে তেজ সিং এবং চপলা কি সময় থাকতে সেই বিপদের আভাস পাবেন? সেই উত্তর নিয়েই আমরা ফিরব চন্দ্রকান্তা পর্ব 4-এ। আপনাদের যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে চন্দ্রকান্তা। প্রতি রবিবার সকাল 10টায় আমরা নিয়ে আসি নতুন নতুন গল্প। আপনাদের ভালোবাসা ও উৎসাহই আমাদের এগিয়ে চলার শক্তি দেয়। আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।